নিয়মিত ভালোবাসার নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। স্যার, একটা ফুল নেবেন? এই মালকি, তোর সাহস হয় কেমনে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে ফুল নিতে বলা? স্যার, আজ সারাদিন একটা ফুল বিক্রি করতে পারিনি স্যার। বাড়িতে মা খুব অসুস্থ, টাকা নেই। জানিস, এই শহরের সব থেকে ধনী আমি। তোদের মতো ফকিন্নির জন্য আমি দান করে দেই, সেখান থেকে নিয়ে নিস। আমি পাশের সিটে বসে বাবার কথা শুনছিলাম। আমার বাবা এই শহরের টপ বিজনেসম্যান। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনোটার অভাব নেই তার। কিন্তু গরিবের প্রতি তার এমন অত্যাচার আমার সহ্য হয় না। তখন পাশ থেকে বললাম, বাবা, এটা তুমি কি বলছো? তখন আমি ফুল মালিককে ডেকে বললাম, এই তোমার ফুলের দাম কত? স্যার, একটা 10 টাকা। তখন একটা ফুল আমার হাতে দিল। তখন মেয়েটা বলল, স্যার, সবগুলো যদি নেন তাহলে 200 টাকা। আমি সবগুলো ফুল নিয়ে নিলাম। ফুলগুলো নিয়ে পকেট থেকে একটা 500 টাকার নোট ঢুলিয়ে দিল আমার হাতে। ও দেখে বলল, স্যার, আমার কাছে এত টাকা খুচরো নেই। লাগবে না, বাকি টাকাটা তোমায় খুশি হয়ে দিয়ে দিলাম, তুমি যাও। না স্যার, আমি কেন শুধু শুধু আপনার থেকে বেশি টাকা নেব? স্যার, একটু দাঁড়ান, আমি খুচরো করে নিয়ে আসি। আমি বলেছি না, লাগবে না। না স্যার, আমি কেন বেশি টাকা নেব আপনার থেকে? আপনি 2 মিনিট দাঁড়ান, আমি ভাঙড়ি করে নিয়ে আসি। 2 মিনিট সময় আমার হাতে নেই, বরং তুমি বাসায় চলে যাও। স্যার, আমি আপনার কাছে ঋণী থাকতে পারবো না। আপনি কাল আবার আমার কাছ থেকে ফুল নেবেন, আবার ফুল দিয়ে বাকি টাকা শোধ করে দেব। না, সেটা আর লাগবে না। তাহলে স্যার, আমি আপনার টাকাটা নেব না, আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমার ফুলগুলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ঠিকানাটা রাখো। এই ঠিকানায় কাল বাকি ফুলগুলো পৌঁছে দিবে। জি স্যার। তার পরের দিন আমি তো ভুলে গেছি ঘটনাটা, আর ভেবেও রেখেছিলাম হয়তো আর সে আসবে না। কিন্তু আমার এই ভ্রান্ত ধারণা বদলে গেল। আমার ঠিকানায় ফুল নিয়ে আসলো। ফুল নিয়ে এসে সব ফুল দিয়ে গেল। আমি তখন ডাক দিলাম, ডেকে বললাম, তোমার এই ব্যবহারে সত্যি আমি অনেক খুশি। তোমার এই ব্যবহারে আমি তোমাকে কিছু পুরস্কৃত করতে চাই। এখানে 50,000 টাকা আছে, এটা তুমি নাও। মালকি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আপনি কি বলছেন স্যার? আমি এতগুলো ফুল কোথায় পাবো? আমি আমি তোমাকে ফুল দিতে বলিনি, আমি তোমাকে খুশি হয়ে টাকাটা দিয়েছি, এটা তুমি নাও। না স্যার, আমি এতগুলো টাকা নিতে পারবো না, পারবো না স্যার। এমনও দিন গেছে 3 বেলা না খেয়ে থেকেছি, কিন্তু অন্যের জিনিস ছুঁয়েও দেখিনি স্যার। আর এতগুলো টাকা আমি শুধু শুধু নিতে পারবো না স্যার, পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা নাও। এই টাকাটা যতদিন শোধ না হবে ততদিন তুমি আমাকে ফুল দিবে। আর হ্যাঁ, আর এই টাকাটা নিয়ে তুমি চেষ্টা করবে কোনো কাজে লাগাতে, এটা তোমার অ্যাডভান্স। ঠিক আছে স্যার, আপনি যখন বলেছেন আমি আপনার জন্য ফুল নিয়ে আসবো, যতদিন টাকাটা শোধ না হয়। ঠিক আছে। এরপর দেখতাম প্রতিদিন আমার জন্য ফুল নিয়ে আসতো মেয়েটা। এভাবে অনেক দিন চলছে। ও ফুল দিয়ে যায়, আর আমার রুম ভর্তি করে ফেলেছি ফুলে। কিছু ফুল আমাদের কোম্পানির কর্মচারীদেরও দিয়ে দিই, অন্যান্য বাড়ির সদস্যদের দিই, বাচ্চাদেরকে দিই। সবাই প্রশ্ন করে যে স্যার, আপনি এত ফুল কেন কেনেন? কিন্তু তাদের এই প্রশ্নের উত্তর আমি আর দিতে পারি না। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাস ধরেও আমাকে এভাবে ফুল দিয়ে যাচ্ছে। ব্যস্ততার কারণে মেয়েটার সাথে আমার কথা হয় না। ও যেখানে ফুলটা দিয়ে যায়, ওই ফুলগুলো নিয়ে জায়গাটা আবার খালি করে রাখি, যাতে পরদিন আবার এসে ফুল দিতে পারে। আর সবাইকে বিষয়টা বলেও রেখেছিলাম যে ও প্রতিদিন এসে ফুল দিয়ে যাবে। 1 মাস পরে হঠাৎ একদিন দেখা হতেই
ডাক দিয়ে বলল, স্যার স্যার শুনুন, হ্যাঁ আমি কিন্তু 5,000 টাকার ফুল শোধ করে দিয়েছি 1 মাসেই স্যার। 1 মাসে মাত্র 5,000 টাকার ফুল? আরো বাড়াও, না হলে তো তোমার 50,000 টাকার ফুল শোধ করতে 1 বছর লেগে যাবে। স্যার আপনি এত ফুল কি করবেন? দেখো, তুমি যদি ফুল আমাকে নাও দাও তাহলে আমার আপত্তি নেই, টাকা নিয়ে দাবি করব না। না স্যার, আমি ফুল দিয়ে আপনার টাকাটা শোধ করে দেব। স্যার শুনুন। হ্যাঁ আমি শুনবো, আমি এখন বিজি আছি, আমাকে একটু কাজে বের হতে হচ্ছে, আমি পরে কথা বলবো তোমার সাথে। মেয়েটা কিছু একটা বলতে চেয়েছিল আমায়, কিন্তু তার কথা শোনার মতো সময় ওই মুহূর্তে আমার হাতে ছিলই না। ব্যস্ততার ভিড়ে চলে আসলাম। অফিসের বেশ কিছু দায়িত্ব এখন নিজের কাঁধে এসে পড়েছে, বাবার সাথে সাথে অফিস সামলাই, এজন্য ব্যস্ত একটু থাকতে হয়। ইদানিং মেয়েটার ফুল সবসময় সাথেই থাকে। আজকেও কারের ভিতরেও বেশ কিছু ফুল আছে। অফিসে যেই প্রায় প্রতিদিন সবাইকে এখন ফুল দেওয়া বিতরণ করা পড়ছে। আমার এমন ফুল দেওয়া দেখে সবাই অনেক ইমপ্রেসও হচ্ছে। সবাই বলে যে, স্যার আপনি এত এত ফুল প্রতিদিন আমাদের জন্য কেন নিয়ে আসেন? সবাই একটু অন্যরকমভাবে ভাবছে, মানে ব্যাপারটা কি। ঠিক এভাবেই চলছে অনেকটা দিন। আমাদের যে বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব আমার দাদুর রেখে যাওয়া। আমার দাদুও সব কিছুই সামলাতেন। আমার দাদু ছিলেন অনেক ভালো মনের একজন মানুষ। গরিবের প্রতি তার ছিল অনেক ভালোবাসা। কখনো দান ধন করতে কমতি রাখতেন না দাদু। কিন্তু আমার বাবা একদম ভিন্ন রকম মানুষ। সে অভাবী, গরিব মানুষদের মোটে দেখতেই পারে না। এমনকি অফিসে কর্মচারীদের বেতনও ঠিকঠাকভাবে মেটায় না। দাদু ব্যাপারটা অনেক আগেই খেয়াল করেছে। এজন্য দাদু শেষ বয়স অবধিও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে অফিস সামলানোর। এখন আর দাদু বেঁচে নেই। দাদুর মৃত্যুর পরে বাবাই সামলায় সব কিছু। আর বাবার পাশাপাশি আমিও এখন দেখাশোনার পিছনে জড়িয়ে গেছি। টুকটাক বাবার সাথে সব কিছু পরামর্শ করেই বিজনেস রিলেটিভ সব কাজ আমরা করি। বাবা সেদিন এক বিদেশি সংস্থার সাথে হাত মিলালো। ব্যাপারটা আমাকেও জানায়নি বাবা। কয়েক কোটি টাকার লেনদেন হতে চলেছে এটা। আমার বাবা লোভটাকে কন্ট্রোল করতে পারে না। যেখানে লাভের পরিমাণ বেশি দেখায়, যে পার্টনারগুলো লাভের পরিমাণ বেশি দেখায় তাদের পিছনেই টাকা ঢালে বাবা। এখানেও নিচে তাই হয়েছে। বাবাকে সেদিন ডেকে বললাম, বাবা এতগুলো টাকা, কাজটা কি ঠিক হলো? তোর কাছ থেকে শুনে আমার বিজনেস করতে হবে? না বাবা, আমি ঠিক তা বলিনি। তুমি ব্যবসা করো, এ ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের সাথে হাত মেলালে ওরা তো বিদেশি সংস্থা। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি তো ওদেরকে খুঁজে পাবে না বাবা। আরে তোর বাবা কি এত বোকা? কোনো সমস্যা হবে না, অনেক ভালো লোক ওরা। বাবা, ওরা এত টাকা লাভ দেখিয়েছে আমাদের, যা আজ পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারেনি। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে বাবা। তুমি একটু আর একবার ভাববে বিষয়টা। বিদেশি কোম্পানি বলেই তো লাভ বেশি। তারপরেও বাবা, তুমি যে কোম্পানির সাথে ডিল করছো, না জেনেই না বুঝেই এতগুলো টাকা আমাদেরকে দিতে হচ্ছে। পরবর্তী যদি কোনো ঝামেলা হয় তখন ওই কাকে ধরবে? তুই কি আমাকে ব্যবসা শেখাচ্ছিস? না বাবা, তোমাকে শেখাবো কেন? আমি জাস্ট বললাম আর কি। যা করছো একটু ভেবেচিন্তে করো। আমার ভাবাভাবি শেষ। আমার বাবা লাভের অঙ্ক দেখে অন্ধ হয়ে গেছে। সে ভাবছে এত টাকা লাভ, আমাদের কোম্পানি থেকে কয়েক কোটি টাকা ইনভেস্ট করলো বাবা। আমাদের কোম্পানির অনেক কাজ বন্ধ হয়ে গেছে। বাবা বলল, এখন কাজ বন্ধ হয়েছে তো কি হয়েছে?
এর ডাবল কোম্পানি হবে। বরাবরই বাবার লোভটা অনেক বেশি। আমি ভাবছি একবারে কি এত লাভ প্রফিট কখনো আসে? এটা কিভাবে পসিবল? বাবা একবারও কি সেটা বুঝছে না? বাবা লাভের প্রফিটটাই শুধু দেখছে, আর সেটা দেখেই অন্ধ হয়ে গেছে পুরা। জানি না কি হবে যদি আমাদের এই কয়েক কোটি টাকা লস যায়। তাহলে বাকি যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো বেচেও এদিকের ঘাটতি পূরণ হবে না। বাবা অনেক বড় ভুল করে ফেলবে না তো? ওহ, কিছুই বুঝতে পারছি না। বাবার উপরে কিছুই বলতেও পারি না, কারণ দাদুর পরে এখন তো বাবাই সব দায়িত্ব তো এখন তারই হাতে। বাবার অফিসে আমি কাজ করি, দেখাশোনা করি, কিন্তু বাবা আমাকে সেভাবে রেসপন্স করে না। ইতিমধ্যে বিদেশি কোম্পানিদের সাথে ডিল ফাইনাল করে ফেলে বাবা। তারপর সেদিন কোম্পানি দেখিয়ে অনেকগুলো ব্যাংক লোন নিল বাবা। তারপর এতগুলো টাকা বিদেশিদের হাতে তুলে দিল কোনো একটা ডকুমেন্ট ছাড়াই। এটা দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি যে এতগুলো টাকা কোনো একটা ডকুমেন্ট ছাড়াই বিদেশিদের হাতে তুলে দিল বাবা। কি নিশ্চয়তা আছে যে ওরা এতগুলো প্রফিট দিবে আমাদের? যদি আসল মুনাফাটা নিয়েই ভেগে যায় তখন কি হবে? আমাদের সব শেষ হয়ে যাবে, হয়তো রাস্তায় যেয়ে নামতে হবে। এটা বোঝাতে পারলাম না বাবাকে। বাবা কিছুই বুঝলো না, শুধু বুঝলো প্রফিটটাই। লাভের অঙ্ক দেখে লোভ সামলাতে পারছে না বাবা। অনেকগুলো ব্যাংক লোন, কোম্পানি প্রপার্টি, এমনকি জায়গা জমি, আমাদের বাড়িঘর কিছুই থাকবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি বাবা সর্বনাশের খবরে পড়েছে। আমরা বরবাদ হতে চলেছি। ব্যাংক লোনের টাকা, নিজেদের কোম্পানির প্রফিট, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু বিদেশিদের হাতে তুলে দেয় বাবা। অনেকবার বাবাকে বলা সত্ত্বেও আমার কথা বাবা শুনছে না, নীরবে সব মেনে নিয়েছি। এভাবে চলতে থাকে। প্রায় 6 মাস কেটে গেছে। ব্যাংকে 6 মাসের এগ্রিমেন্ট লোন থাকে। ওদিকে বিদেশি সংস্থাদের সাথে বাবা নাকি কথা হয়। কি কথা হয়, কেমন কথা হয় জানি না। এদিকে ব্যাংক থেকে নেওয়া লোন পরিশোধের জন্য বারবার নোটিশ আসে। আমরা সম্মানীয়, ধনী এবং শিল্পপতি বলে ব্যাংকের কর্মকর্তাগুলো আমাদের উপরে চাপ দেয় না। টাকা পরিশোধের ডেট পার হয়ে গেছে, হয়তো আজ কিছু বলছে না, কিন্তু আর কয়েকদিন পর তো ব্যাংকের লোকজন ছাড় দিবে না। ওদিকে বাবার বিদেশি সংস্থার সেই টাকার খবর কি, সেটাই তো আমি কিছুই জানি না। না, অনেকদিন তো কেটে গেল, আর এভাবে চলবে কয়দিন? আজ না হয় সম্মান দেখাচ্ছে, কিন্তু কাল যখন টাকা দিতে পারবো না, এই সম্মানটা থাকবে না। বাবার সাথে এবার সরাসরি কথা বলেই দেখি, না হলে ব্যাংকে এতগুলো টাকা কোথা থেকে আসবে? এতগুলো টাকা বিদেশিদের হাতে তুলে দিল, কোথায় গেল সে টাকা? বাবা তাদের সাথে কি কথা হয় কিছুই তো জানি না আমি। আজকে বাবার সাথে সরাসরি কথা বলবো। বাবার অফিসে গেলাম, যে বাবাকে বললাম, বাবা অনেকদিন তো হয়ে গেল, আমাদের এতগুলো টাকা ব্যাংক থেকে লোন নেওয়া, এভাবে আমাদের প্রতিষ্ঠান কিভাবে চলবে? শ্রমিকের বিল বাকি পড়ে যাচ্ছে, লাভের অংশও তো তুমি বিদেশি সংস্থাদের কাছেই দিয়ে দিয়েছ। এখন কবে আসবে আমাদের আসল টাকা, আর সেই তোমার বলা মুনাফাটা? এইভাবে তো আর কিছুদিন চললেই শ্রমিকরা আন্দোলন শুরু করে দিবে। ওদিকে ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন নেওয়া, ব্যাংক কি আমাদের কথা শুনবে? বাবা আমার এমন কথা শুনছে, কিন্তু কোনো তোয়াক্কা করছে না। নিজের খেয়ালে অন্যমনস্ক হয়ে আছে। বুঝলাম না কিছুই। কোথায় চলে যাব আমরা?
বাবার এই ছোট্ট ভুলে আমাদের সব শেষ হতে চলেছে মনে হয়। বাবা আর বুঝবে কি? বাবা তো এগুলো কিছুই বোঝে না। যদি পরিবার নিয়ে পথে নামতে হয় তাহলে কি হবে তখন? শুধু আমরা পথে বসবো তা না, আমাদের কারখানায় কর্মচারীদের বেতন বাকি পড়ে গেছে। শ্রমিকগুলো আমাদের মুখ চেয়ে বসে আছে, তারা বেতন পাবে, ওরাও তো পথে বসে যাবে, না খেয়ে তো মারা যাবে। আমার মাথায় একটা অনেক বড় চাপ পড়ে গেছে, অনেক টেনশনে আছি আমি। নিজের বাড়িটাও আজকাল আর নিজের মনে হচ্ছে না, মনে হচ্ছে এই বাড়িটা আর আমাদের নেই। বাবা পথে বসিয়ে দিলে একবারে, এভাবে চিন্তায় চেতনায় আরো একটা মাস কেটে গেল। কোথায় সেই বিদেশি সংস্থা, কোথায় এত এত প্রফিট, কিছুই তো বুঝতে পারছি না। অতি লোভ ধ্বংসের কারণ, ঠিক যেন তাই ঘটেছে আমাদের সাথে। বাবা ইদানিং আমাকে এড়িয়ে চলছে, কথা অনেক কম বলছে। বিষয়টা আমি স্পষ্ট বুঝতে পারছি, সমস্যা তো ঘটিয়েই ফেলেছে। এখন যে কি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। বাবার ওপরে কোনো কথা বলিনি, এই শিক্ষা আমার দাদু আমাকে দেয়নি, কিন্তু আর কত চুপ করে থাকবো? বাবার সামনাসামনি হয়ে এবার বাবার কাছে জানতে চাইবো কেন সে এত লোভ করে সবকিছু ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পরদিন অফিসে গেলাম, বাবা যেখানে বসে ওখানে চলে গেলাম সরাসরি। যেই বাবার সাথে বললাম, বাবা তুমি তো কিছুই বলছো না, এভাবে আর কদিন চলবে? দেখো খোকা, এটা বিদেশি কোম্পানি, একটু দেরি হয়, তোরা কোনো চিন্তা করিস না। কতদিন দেরি হবে? তুমি কি আসলে জানো কিছু? যাদেরকে লাভের আশায় টাকা দিয়েছো তাদের সাথে যোগাযোগ আছে তো তোমার? হ্যাঁ, আমাদের বিজনেসের কাজে হোয়াটসঅ্যাপে কথা হয়। বাবা, দেশে এত বিজনেস থাকতে তুমি কেন কেন বাইরের দেশের মানুষের সাথে বিজনেস করতে যাচ্ছ বলো তো? এখন তুমি সব ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিও বাবা, না হলে কিন্তু আমাদের পথে নামতে হবে। আরে কোনো চিন্তা করিস না, আমাদের কিছু হবে না। যা এখন, যা এখান থেকে, যা, আমাকে একা থাকতে দে। বাবা আমার সাথে যেভাবে কথা বলছে তাতে তো বোঝাই যাচ্ছে এর ভিতরে গন্ডগোল অনেক আছে। বাবা যে কি করলো সেটা বুঝতে পারছি। অফিস থেকে বাসায় ফিরলাম, বাসায় ফিরে জানতে পারলাম যে মেয়েটা আমাকে রোজ ফুল দিয়ে যেত, ওর নাকি ফুল দিতে দিতে প্রায় টাকা শোধ হয়ে গেছে। আর যাবেই বা না কেন? প্রায় 7 থেকে 8 মাস হতে চলল। আমার সাথে কথা বলতে চায় মেয়েটা, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি খারাপ বলে টেনশনে আর কার সাথে কথা বলা হয়নি। হয়তো পথে নেমে আমাকে একজন ফুল বিক্রি করতে হবে, এমনই একটা পরিবেশ আসতে চলেছে। তারপর সেদিন বাসার গেটে দারোয়ান এসে আমায় বলল, হুজুর, হুজুর, হ্যাঁ বলুন। হুজুর, যে মেয়েটা ফুল দিত ওর নাকি টাকা পরিশোধ হতে চলেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওর টাকা শোধ হয়ে গেছে। এটা তো ওর জন্য খুশির খবর, কিন্তু আমার জন্য না। আমাদের টাকা কেমনে শোধ হবে সেটাই তো জানি না। হুজুর, ও আপনার সাথে একটু কথা বলবে। আমার মন মানসিকতা অনেক খারাপ, তুমি একটু বলে দিও। এই মুহূর্তে কথা বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পরে কখনো কথা বলবো। ঠিক আছে হুজুর। এভাবে দিনের পর দিন চলতে থাকে, সময় গড়াচ্ছে, আর যত সময় গড়াচ্ছে ততই মনের দিক থেকে ভেঙে পড়ছি আমরা। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। এখন ব্যাংক থেকে দেনা পরিশোধের জন্য নোটিশ পাঠাচ্ছে, বাবাও বিষয়টা বারবার এড়িয়ে যাচ্ছে, বাবার নামে বারবার নোটিশ আসে। এভাবে চলতে থাকলে তো আমাদের উপর মামলা আসতে পারে, কারণ তাদের এগ্রিমেন্টের ডেট পার হয়ে গেছে আরো 6 মাস আগে। বাবা এটা কি করলো, এটা কি করছে সে? তার তো কোনো কিছুই আমি বুঝতে পারছি না, সেও ক্লিয়ার করে বলছে না। তার দেওয়া সকল টাকা
কি আদেও আমরা ফিরে পাবো? উহ, ব্যাংক নোটিশ নিয়ে বাবার সামনে যে হাজির হলাম, যে বললাম, বাবা তুমি দেখতে পাচ্ছ না, ব্যাংক থেকে কয়েক কোটি টাকা লোন নিয়েছো। এগ্রিমেন্টের দিন তো শেষ হয়ে গেছে, ওরা তো বারবার টাকা পরিশোধের জন্য নোটিশ পাঠাচ্ছে। এখন তুমি কি করবে? বাবা কথা শুনে মাথা চাও করে চুপ করে আছে। আমি জোর কণ্ঠে বললাম, বাবা বলো, আর কতদিন দেরি করবে তুমি? তুমি জানো না ব্যাংক আর আমাদের কথা শুনবে না, ওদের টাকা পরিশোধ করতে হবে। কিছু বলো বাবা, কিছু বলো, কি করবে এখন? বাবা আমার এমন কথা শুনে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, খোকা আমি জানি না রে এখন কি করব। এই মুহূর্তে এত টাকা দিতে হলে আমাদের বাকি ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাবা কি বলছো তুমি? কেন ব্যবসা বন্ধ হবে? বিদেশিদের কাছে তোমার দেওয়া টাকা, তার খবর কি সেটা বলো। ওরা আর যোগাযোগ করে না, SMS এর রিপ্লাইও আসে না। হোয়াট? কি বলছো বাবা? কেমন যোগাযোগ তোমার? সামান্য একটা SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ, এতেই তুমি বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিলে? একবারও ভাবলে না আমি কতবার না করেছি তোমায়? তুমি আমার কথা কিছুই শোনোনি। এখন কি করবে বলো? এতগুলো টাকা কোথা থেকে দিবে? দেখো খোকা, আমি চেষ্টা করছি এদের সাথে কন্ট্যাক্ট করার। তোমার ওই চেষ্টা কোনো কাজে লাগবে না বাবা। আমি প্রথমেই বলেছিলাম তোমায়, যাদের সাথে তুমি ব্যবসা করতে যাচ্ছ, এত প্রফিটের লোভ দেখাচ্ছে, ওরা তো বিদেশি সংস্থা, কোনো কোম্পানি এত টাকা দিতে পারে না। আমার কথা কানেই নেওনি তুমি। এখন কি বিশ্বাস হচ্ছে তোমার? বাবা যা হওয়ার আমি বুঝতে পেরেছি কি হবে আমাদের সাথে। আমাদেরকে হয়তো পথে নামতে হবে বাবা। তুমি অনেক লোভ করে ফেলেছ, এই লোভের শাস্তি আমাদের প্রত্যেককে পেতে হবে এবার। আমাদের কি কম ছিল বাবা? যা ছিল আমরা তো ভালোই চলতাম বাবা, আমরা শেষ হয়ে যাব এবার। তোর বাবা বেঁচে থাকতে তা কখনো হবে না। দরকার হলে আমি বিদেশে যাব, আমি ওদের ঠিকানা জানি। না বাবা, এ ভুল আর করো না তুমি। তুমি কি ভাবছো ওরা এত বোকা? তোমাকে ঠিকঠাক কন্ট্যাক্টের ঠিকানা দিয়ে দিয়েছে? না, সবই দেখা যাবে ভুল। আর তুমি বিদেশে অপরিচিত মানুষের ভিতরে কোথায় খুঁজবে তাদেরকে? তুমি পাবে না বাবা, তুমি পাবে না ওদেরকে। এখন আর বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি ছেড়ে দেব না ওদেরকে, আমি দেখে নেব। বাবা জানি না তুমি কি করবে, কি হবে এবার, কিন্তু যাই করো চিন্তা ভাবনা করে করো। আমাদের তো সব শেষ হতে চলেছে, সব শেষ হয়ে যাবে এবার। বাবা কি পারবে আমাদের আগের টাকা আবার ফিরিয়ে আনতে? আমার তো ভরসায় কুলাচ্ছে না। যদি সেটা না হয় তাহলে তো খুব তাড়াতাড়ি আমাদেরকে পথে নামতে হবে। আমরা পথের ভিখারি হয়ে যাব। এভাবে কয়েকদিন যেতেই আমাদের কারখানার শ্রমিকরা তাদের বেতনের দাবি জানাচ্ছে। ওদিকে ব্যাংক থেকে বারবার নোটিশ তো আসতেই লাগলো। কোনো না কোনো অজুহাতে শ্রমিকদেরকে ঠান্ডা করে রাখা হয়েছে। বহু দিনের বেতন বাকি পড়ে আছে তাদের, হয়তো আর সহ্য করবে না ওরা। যে কোনো মুহূর্তেই হয়তো মিছিল শুরু করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের নামে মামলাও হয়ে যেতে পারে। থাকার মধ্যে এখন এই বাড়িটাই আছে, হয়তো সেটা বিক্রি করলেও এত টাকা শোধ হবে না। যা ভেবেছিলাম
ঠিক তাই হলো। সেদিন ব্যাংক থেকে টাকা পরিশোধের জন্য কয়েকটা লোক আসলো বাসায়। বাবা দেখে তাদের সামনাসামনি যায়নি, আমাকেই ফেস করতে হয়েছিল তাদেরকে। তখন আমি যে বললাম, স্যার আমরা ব্যাংক থেকে আসছি। ও আচ্ছা, জি বলুন। স্যার বিশিষ্ট শিল্পপতি খান সাহেব কি আছেন? না না, উনি একটু বাইরে গেছেন এই মুহূর্তে। আমি ওনার ছেলে, আপনারা আমাকে বলতে পারেন। আমাকে বললেই হবে, কোনো সমস্যা নেই। আপনারা কি জন্য এসেছেন সেটা আমাকে জানান প্লিজ। স্যার এখানে আমরা কিছু পেপারস নিয়ে এসেছি, ব্যাংক থেকে এটা দেওয়া হয়েছে। ও আচ্ছা। স্যার এখানে দেখা যাচ্ছে 100 কোটি টাকা 1 বছর আগে আপনার বাবা আমাদের ব্যাংক থেকে লোন নেন, এবং সেটা আপনাদের কারখানা দেখিয়ে। 6 মাস পর থেকে টাকাটা পরিশোধের দিন আসে, কিন্তু আপনার বাবা লোনের টাকাটা শোধ করেননি, যে জন্য আমরা এসেছি। অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না, বাবার পাশাপাশি বিজনেস আমিও দেখাশোনা করি। আপনারা জানেন যে আমার বাবা একজন সম্মানীয় শিল্পপতি খান সাহেব। এছাড়া আমার দাদুও খুব ভালো একটা ব্যবসায়ী ছিলেন। বলতে গেলে তার হাত ধরেই আমাদের আজকে এখানে উঠে আসা। তো কিছু সমস্যার কারণে আপনাদের ব্যাংকের লোনগুলো আমরা মেটাতে পারছি না এই মুহূর্তে। তো আমরা আপনাদের ব্যাংকের লোনগুলো খুব তাড়াতাড়ি মিটিয়ে দেব। এ ব্যাপারে কোনো সমস্যা হবে না আর পরবর্তীতে, এটা আশা করা যাচ্ছে। স্যার আপনি যদি একটু এই পেপারটা পড়তেন। কিসের পেপারস এটা? এরপর আমি পেপারস হাতে নিলাম, হাতে নিয়ে পড়তে লাগলাম। ওখানে লোন নেওয়ার শর্তগুলো লেখা আছে, আর নিচে বাবার সিগনেচারও আছে। লোন নেওয়ার পরে টাকা পরিশোধ না করলে আমাদের কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান, কারখানা দখল করবে ব্যাংক, এবং নির্দিষ্ট সময়ও সেখানে দেওয়া আছে। কিন্তু যে সময়টা বাবা নিয়েছিল সে সময়টা এখানে ওভার হয়ে গেছে। সবকিছু আমি তো আগে থেকেই বুঝতে পেরেছি। এখন ব্যাংক থেকে লোক এসেছে, চাইলে আমাদের সবকিছু নিয়েও যেতে পারে। আমাদের তো কিছু করার নেই। তারপরেও যতটা বুঝিয়ে তাদেরকে ঠান্ডা করা যায়। তারপরে আমি পেপারসটা পড়ে ওনাদের হাতে দিলাম, দিয়ে বললাম, দেখুন, আর্থিক কিছু সংকটের কারণে আমরা লোনগুলো ঠিকভাবে পরিশোধ করতে পারিনি। তবে আপনাদের ব্যাংক থেকে নেওয়া লোন অবশ্যই আমরা পরিশোধ করব। এ ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আজ না হোক কাল আপনাদের টাকা আমরা পরিশোধ করে দেবই। স্যার দেখুন, আপনি যে সময়ের ভিতর টাকাটা দেবেন সেটা ওভার হয়ে গেছে। হ্যাঁ, আমি মানছি আমাদের সময়টা ওভার হয়ে গেছে। আপনারা তো জানেন আমরা এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, ধনীদের ভিতরে একজন। কিছু ত্রুটি বিত্রুটির কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো অবশ্যই আমরা আপনাদের ব্যাংকের টাকা পুরোপুরি পরিশোধ করে দেব। একটু সময় যদি আপনারা দেন। দেখুন স্যার, সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। আপনারা সম্মানিত ব্যক্তি দেখে কিছু বলা হয়নি। দেখুন, আমি মানছি আমাদের একটু ভুল হয়েছে, যে আমরা লোন নেওয়ার পরে আমরা আপনাদের সাথে কোনো খোঁজ খবর বা আমরা কোনো রেসপন্স করিনি পরে। তবে লোনের টাকাটা আমরা পরিশোধ করে দেব। আপনি যেহেতু বলছেন আমরা 1 মাস সময় দিতে পারি, 1 মাস পরে কিন্তু টাকাটা শোধ করা চাই। না না, এটা আপনি কি বলছেন? 1 মাস নয়, আপনি অন্তত আর 6টা মাস সময় দেন আমাদের। সবসময় তো বিজনেস সমান যায় না, তাই না?
জাস্ট 6টা মাস সময় দেন, তারপরে আপনাদের লোন শোধ করে দেব। আর কমিশন যেটা হয় সেটা তো দেবই, আরও 6 মাসের বেশি কমিশন নিয়ে নেবেন। 100 কোটি টাকার কমিশন অনেক বেড়ে যাবে। আমি আপনাদের 1 মাস সময় দিতে পারি। আর যদি আরও সময় চান তাহলে ব্যাংকে আসুন, স্যারদের সাথে কথা বলতে পারেন। দেখুন, 1 মাসটা অনেক কম সময়। আসলে টাকাটা কিন্তু একদিনেই ম্যানেজ করা যায়, কিন্তু এমন সিচুয়েশন হয়ে গেছে যেটা 6 মাসে ম্যানেজ করাটাই সম্ভব না। আর সেখানে আপনি 1 মাস, আমাদেরকে একটু সময় দিলে অনেক ভালো হতো। স্যার, আপনি তাহলে আমাদের উপরের বড় স্যারের সাথে কথা বলুন, দেখুন উনি কি বলে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি একবার যাব। কেননা আপনাদের ব্যাংক থেকে কিন্তু আমরা আগেও লোন নিয়েছি আমাদের বিভিন্ন বিজনেসের কারণেই। অবশ্য সেটা সময় মতো পরিশোধও করে দিয়েছি। এবার একটু দেরি হচ্ছে। একটু দেরি? একটু দেরি এটাকে বলে না স্যার, 6 মাস হতে গেছে। অ্যাকচুয়ালি সরি। হ্যাঁ, আসলেই তো আমাদের অনেক দেরি হয়ে গেছে, তো আমরা আরেকটু সময় চাচ্ছি। এজন্যই আর কি, আমরা সব শোধ করে দেব। ঠিক আছে, আপনারা বড় স্যারদের সাথে কথা বলে দেখতে পারেন। আর আমি যেটা বলে যাব, 1 মাস, এর ভিতর টাকা না দিলে আপনাদের দেখানো কোম্পানি ব্যাংক দখল করবে। জি, আমি আসবো ব্যাংকে, আপনাদের স্যারদের সাথে একটু কথা বলবো। আপনি একটু বিষয়টা যে জানাবেন তাদেরকে, খেয়াল রাখবেন কেমন? ঠিক আছে স্যার, আমরা আসি। এভাবে কথা বলে চলে গেল। এটা একটা ওয়ার্নিং, 1 মাসের একটা ওয়ার্নিং দিয়ে গেছে। হয়তো 1 মাস পরে ওরা ওদের কার্যক্রমগুলো শুরু করবে। যেমন আমাদের কারখানাগুলো হয়তো দখলে নেওয়ার চেষ্টা করবে। বাধা দিতে গেলে হয়তো উল্টো আমাদেরই ঝামেলা বেশি বাড়বে। সমস্যা তো হয়েই বসে আছে, এখন এর সমাধান যে কিভাবে হবে সেটাই তো বুঝতে পারছি না। তারপরেও দেখা যাক কতটুকু কি করতে পারি। চেষ্টা তো কিছু একটা করতেই হবে। বাবা ততক্ষণে আমাদের কথাবার্তার আড়াল থেকে সব শুনেছে। সে হয়তো স্পষ্ট বুঝতে পারছে যে আমাদের সব শেষ হতে চলেছে। তার আর কিছু করার নেই, আমিও জানি। লোভী মানুষের এভাবেই ধ্বংস হয় সবকিছু। বাবা যে কেন এত লোভী, দাদু তেমন ছিল না। কই, আমারও তো অনেক টাকার দেখে লোভ হয় না। অন্যের জিনিস দেখে কখনো লোভে পড়িনি তো। অনেক টাকার নেশাও তো নেই। তাইলে তারই রক্ত তো আমার শরীরে, আর আমার দাদুর রক্ত তো আমার বাবার শরীরে। তাহলে বাবার কেন এত লোভ? লোভই তো মানুষের ধ্বংসের মূল। একজনের ভুলে আমাদের সকলকে হয়তো পথে নামতে হবে। কয়েকদিন কেটে গেল, রাতে ঘুমাতে পারছি না। মাঝরাতে ঘুম ভেঙে মনে হয় এই বোধহয় আমাদের সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এই বোধহয় শ্রমিকরা এসে মারছে, ধরছে। এই বোধহয় সব শেষ হতে চলেছে। এরকম স্বপ্নের ভিতরে আসে আজকাল। স্বপ্ন থেকে ঘুম ভেঙে যায়। ব্যাংক থেকে লোক আসার 15 দিন পার হয়ে গেছে। এর ভিতরে বাবার সাথেও আমার কথা হয়েছে। বাবা তার বিদেশি যে লোকদের কাছে টাকা দিয়েছিল বিজনেসের জন্য, তাদের এখনো কোনো সন্ধান মেলাতে পারছে না। বাবাকে আর কি বলবো আমি, সেই তো পথে নামিয়েছে। হাজার হলেও বাবা যে একটা বারও শোনেনি আমাদের কথা। নিজের স্বাধীনতার মতো সব কিছুই করেছে। আর এখন যখন বুঝতে পেরেছে, তখন বাবা ঠিকই আমাদের কথা শুনছে। কিন্তু এখন শুনে আর কোনো লাভ আছে? যখন শুনতে হয় তখন শুনতে হতো।
যখন বলেছিলাম বাবা এতগুলো টাকা দিচ্ছ, কি সিওরিটি আছে যে এই টাকা ওরা মেরে নিয়ে চলে যাবে না? খুব বড় বড় কথা বলেছিল বাবা। যাই হোক, আমি আজ ব্যাংকে যাব, বাবাকে সাথে নিয়েই যাব, যে ব্যাংকের থেকে আরো কিছু দিন চেয়ে নেব। কিন্তু দিন চেয়ে নিয়েও কি করব সেটা একবার ভাবছি। সেই তো একই সমস্যার সৃষ্টি হবে, কারণ দিন চেয়ে নিয়েও বাবা কি আর আদায় করতে পারবে ওই টাকা? সেটা তো মনে হয় পারবে না। তাহলে সেই ঘুরে ফিরে দিন শেষ হলে তো আবার সেম কাজটাই করবে ব্যাংক আমাদের সাথে। তারপরেও কিছুদিন অন্তত ব্যাংকের থেকে চেয়ে নিব। আর 6টা মাস দেখি ব্যাংক কি বলে। ব্যাংকে যেতেই বাবাকে দেখে বলল, আরে খান সাহেব যে, আসুন আসুন, আপনার তো কোনো খবরই নেই। আর্থিক কিছু সমস্যার কারণে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি, তবে আপনাদের টাকা আমি মিটিয়ে দেব। এটা তো খুব ভালো কথা। ব্যাংক থেকে এতগুলো টাকা লোন নিয়েছেন, ব্যাংক তো চুপচাপ বসে থাকবে না, তাই না? তো টাকাটা কি এনেছেন? না মানে মানে কি মানে করছেন? তখন পাশ থেকে আমি বললাম, স্যার অ্যাকচুয়ালি আমি বিষয়টা বলছি। বাবা একটু মানসিক চাপের ভিতরে আছেন বেশ কিছুদিন ধরে। আসলে স্যার, আমাদের বিজনেসটা খুব একটা ভালো যাচ্ছে না, তার কারণেই আর কি আপনাদের টাকা দিতে আমাদের একটু দেরি হচ্ছে। না হলে আমরা তো জানেনই আপনাদের সাথে আগেও লেনদেন করেছি। কখনো কি এমন হয়েছে বলুন? সেটা অবশ্য ঠিক, আগে কখনো এমন হয়নি, কিন্তু এবারে টাকার পরিমাণটা অনেক বেশি, আর সময় তো অনেকদিন পার হয়ে গেছে, আর তো ব্যাংক চুপ করে থাকবে না। হ্যাঁ, সেটা তো আমরা জানি, এজন্যই তো আপনাদের কাছে ছুটে আসা। স্যার দেখুন, বাবার পাশাপাশি বিজনেস আমিও দেখাশোনা করি। বিজনেস করতে হলে তো লাভ লস থাকেই স্যার। কিছু সমস্যার কারণে ব্যাংকের লোনটা দিতে আমাদের একটু দেরি হচ্ছে। এখন স্যার, আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম আপনাদের কাছে। দাবি? কেমন দাবি? না স্যার, তেমন কোনো দাবি না, জাস্ট আমাদের একটু সময় দিতে হবে। কারণ এই মুহূর্তে এতগুলো টাকা আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য যদি একটু সময় পেতাম। দেখুন, সব কিছু তো নিয়মের ভিতরে চলে, ব্যাংকের একটা নিয়ম আছে, আমরা তো এটা মুখে বদলে দিতে পারি না। সময় নিতে হলে কাগজে সিগনেচার করতে হবে। সেটা না হয় আমরা সিগনেচার করে নিলাম, কিন্তু আমাদের সময়টা কি একটু শুনবেন? আপনারা যতদিন খুশি সময় নিতে পারেন, কিন্তু একটা কিছু শর্ত ব্যাংকের আছে। ঠিক আছে, আপনাদের শর্তটা কি একটু জানান তো। যদি আমরা শর্ত মেনে সময় নিতে পারি তাহলে কোনো আপত্তি নেই। আপনাদের ব্যবসা, শিল্প কারখানা সব ব্যাংক দখল করে নেবে যখন আপনারা টাকা দিতে পারবেন। বাবা পাশ থেকে চিৎকার করে বলল, না না, এটা হয় না। এটা কি বলছেন আপনি? বাবা শান্ত হও। দেখুন স্যার, আমাদের বেশি সময় চাই না, আমাদের 6 মাসের মতো সময় দিন। 6 মাস পর যদি আমরা আপনাদের টাকা পরিশোধ না করতে পারি, তখন না হয় আপনারা একটা ব্যবস্থা নেবেন। মানবতার দৃষ্টিতে আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে, এখন ব্যাংক আর সময় দেবে না। আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, দেখুন আমাদের কোম্পানি, কারখানা, মিল, ফ্যাক্টরি যদি আপনাদের দখলে থাকে, আমাদের শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাবে, তাদের তো পথে নামতে হবে। তখন কি হবে একবার ভাবতে পারছেন? আমাদের কথা না হয় বাদই দিলাম, একবার ওই মানুষগুলোর কথা ভাবুন তো। যখন টাকাটা লোন নিয়েছিলেন তখন এটা আপনাদের ভাবতে হতো। আপনাদের টাকা দেওয়ার সময় এসেছে,
টাকা দিয়ে দিন। এইসব কথা ব্যাংকে শোনাবেন না। যার বিনিময়ে টাকা দিচ্ছেন সেটা ব্যাংক নিয়ে নেবে। স্যার, আমি বুঝতে পারছি ব্যাপারটা খুব দুঃখজনক স্যার। আমাদের কিছু প্রবলেমের কারণেই আজ এই সমস্যার সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র আপনারাই পারেন আমাদেরকে একটু বাঁচাতে, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। হয়তো আমাদের পথে বসতে হবে। কোম্পানির শ্রমিকদের কিছুদিনের বেতনও বাকি আছে, ওরা না খেতে পেরে মারা যাবে স্যার। আপনি অন্তত কয়েকটা দিন সময় দিন, আমরা একটু দেখি ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কিনা স্যার। দেখুন, আমরা ব্যাংকের কর্মকর্তা, আমাদের কিছুই করার নেই। নিয়ম অনুযায়ী আপনাদের কোম্পানির মধ্যে দখল করতে হবে। আর হয়তো সেটা টাকার পেছনে ব্যাংক বিক্রিও করতে পারে। স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না স্যার? আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে স্যার। আপনাদের ব্যাংক যদি আমাদের সব কিছুভাবে দখল করে নেয়, তাহলে আমাদের আর অস্তিত্বই থাকবে না। আমরা সব কিছু হারাবো, সব শেষ হয়ে যাবে স্যার। স্যার, একটা কি কোনো ব্যবস্থা নেই যার দ্বারা আমরা একটু সময় পেতে পারি? সময়ের কথা বলে আর লজ্জা দেবেন না। ব্যাংক আপনাদের অনেক সময় দিয়েছে, আপনারা এখন আসতে পারেন। আর যদি টাকা দিয়ে মেটাতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। টাকা দিয়ে মেটাতে পারলে স্যার টাকা দিয়ে দিতাম অনেক আগেই। টাকার সমস্যার কারণেই তো আমরা সমস্যায় পড়ে গেছি। তার জন্য যদি একটু সময় দিতেন স্যার, তাহলে খুব ভালো হতো। প্লিজ, আপনি এখন আসতে পারেন। আমি বুঝতে পারছি ব্যাংক আর আমাদের কথা শুনবে না। ওরা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কোম্পানিগুলো দখল করতে চলেছে। তখন বাবাকে ওখান থেকে বললাম, বাবা চলো, বাসায় চলো, আমাদের হয়তো আর কিছুই থাকবে না এরপরে। শেষ কয়েকটা দিন তুমি অফিস করে নিও বাবা। আর যদি পারো এই কয়েকদিনে নিজের লোভটাকে কন্ট্রোল করে নিও। অহংকার, লোভ কোনো কিছু তোমার ভিতরে কমতি নেই। খোকা, আমি যে অন্যায় করেছি এটার জন্য আমি অনুতপ্ত। তুই আমাকে মাফ করে দিস। বাবা, আমি জানি ছোটবেলা থেকেই তোমায় দেখে এসেছি। গরিবের প্রতি তোমার অনীহা, অত্যাচার এবং অর্থের প্রতি তোমার অনেক লোভ, হিংসত্ব মন নিয়ে তুমি চলো। তাই আজকে আমাদের এই পরিণতি হতে চলেছে। সেটা তুমি প্রমাণ পেয়ে গেলে বাবা। যেটা করলে মানুষের কখনোই ভালো হয় না, আর সেই খারাপটাই আমাদের সাথে হয়েছে। হয়তো আমাদের এরপর থেকে যে গরিবদেরকে তুমি অপমান করতে, হেয় করতে, ছোট করতে, 2 টাকা দিয়ে সাহায্য করতে না, তাদের কাছে হয়তো সাহায্য চাইতে হবে। তখন যদি তোমার শিক্ষা হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে মাফ করে দিস। এরপর বাবাকে নিয়ে ব্যাংক থেকে বাসায় গেলাম। বাসায় যেয়ে গভীর চিন্তায় ভেঙে পড়েছি আমি। হয়তো 2-1 সপ্তাহ পরেই ব্যাংক সব দখলে নিয়ে নিবে। শ্রমিকরা আন্দোলন শুরু করে দিবে। তাদের অনেক দিনের বেতন, সেটার টাকাও বা কোথা থেকে আসবে? হয়তো আমাদের এই বাড়িটাও থাকবে না, এটাও বিলিয়ে দিতে হবে, বিক্রি করে শ্রমিকদের দিয়ে দিতে হবে। আর আমাদের পথে নামতে হবে। বিশিষ্ট শিল্পপতি, ঢাকা শহরের টপ বিজনেসম্যান সামান্য লোভের কারণে একদম সব হারিয়ে ফেলবে। আর কিছুদিন পরেই তার কোনো অস্তিত্বই থাকবে না, সব শেষ হয়ে যাবে তার। মানুষ আর চিনবেই না তাদেরকে, আর চিনতে পারলেও ফিরেও তাকাবে না। বাবা এমন কোনো ভালো কাজ করে যাননি যেটার দ্বারা মানুষ আমাদেরকে ভালোবাসবে। এভাবে দিন গড়াতে গড়াতে ঠিকই সেদিন ব্যাংক থেকে ফাইনাল নোটিশ চলে এসেছে। সাথে কোম্পানির কারখানার দরজাগুলোতে তালা বন্ধ করে দিয়েছে। এরপর শ্রমিকরা সবাই বাসার সামনে এসে ভিড় জমিয়েছে।
আমি নেমে গেলাম শ্রমিকদের মাঝে। শ্রমিকরা বলল, স্যার, আপনাদের অফিসে ব্যাংকে থেকে কিছু লোক এসে সব তালা মেরে দিয়ে গিয়েছে স্যার। আমি ওদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না। বাবা কান্নায় ভেঙে পড়েছে বাসায়, শোকের ছায়া পড়েছে যেন। আমাকে তো অন্তত এই মুহূর্তে শক্ত থাকতে হবে। শ্রমিকরা এসে বাসার সামনে ভিড় জমিয়েছে। আমি তখন বললাম ওদেরকে, দেখো, আমাদের কোম্পানিতে হয়তো তোমাদের আর কাজ করা হবে না। তোমরা সবাই নতুন কোম্পানিতে কাজ করবে, সবাই নতুন নতুন কোম্পানিতে ঢুকবে। স্যার, কেন, কি হয়েছে? আপনাদের অফিসে কাজ করতে পারবো না কেন? দেখো, আমাদের কোম্পানি ব্যাংক নিয়ে নিয়েছে। আমরা এখন চাইলেও ব্যাংকের সাথে পারবো না। তাই আজ থেকে হয়তো আমাদের কোম্পানি ব্যাংক যা খুশি করতে পারেন। তাই এই মুহূর্তে তোমাদের হয়তো ওখানে আর কাজ করা হবে না। তোমরা অন্য অন্য কোম্পানিতে সবাই চলে যাবে। কি বলেন স্যার? এটা হয় না। এতদিন একসাথে কাজ করে এসেছি, এখন কোথায় যাব? দেখো, একটু তো ভুল হয়ে গেছে, যার কারণে আজকে এই অবস্থা। আমরা নিজেরাও অনেক কষ্টের ভিতরে আছি, তোমাদেরকেও কষ্টে ফেলেছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। স্যার, কি বলছেন? আমরা তো কিছুই জানি না। দেখো, আমাদের অনেক টাকা বিদেশি কিছু কোম্পানি মার দিয়ে দিয়েছে। এর কারণেই আমাদের আজকে এই অবস্থা। আমাদের পক্ষে হয়তো আমাদের ফ্যাক্টরি কারখানাগুলো আর চালানো সম্ভব হবে না। ব্যাংক থেকে অনেক টাকা লোন নেওয়া ছিল, সেটা পরিশোধ করতে পারিনি বলে ব্যাংক আমাদের কোম্পানিগুলো দখল করছে এখন। স্যার, আমরা গরিব মানুষ, আমরা কি করব? আমাদের 6 মাসেরও বেশি বেতন বাকি আছে, সেটা মিটিয়ে দিন। তোমাদের বেতনের টাকাগুলো তো এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। স্যার, এইভাবে কাজ বন্ধ হচ্ছে, আমরা গরিব মানুষ, না খেয়ে মারা যাব স্যার। ঠিক আছে, তাহলে আর চিন্তা করো না। আমাদের এই বাসাটা আমরা বিক্রি করে দেব। বিক্রি করে তোমাদের যার যত বেতন বাকি আছে সব কিছুই আমরা মিটিয়ে দেব। এর জন্য আমাদের 2-1 দিন সময় দাও। স্যার, এটা কি বলছেন? বাড়ি বিক্রি করে দিবেন মানে? এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তোমাদের সকলের 6 মাসের বেতন পরিশোধ করতে হলে আমাদের বাড়িটাই বিক্রি করা লাগবে, না হলে এত টাকা আসবে না। তোমরা 2-1 দিন অপেক্ষা করো, এর ভিতরে আশা করি তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে স্যার। তারপর বাড়ি বিক্রির প্রস্তুতি নিলাম। সবকিছু যখন হারিয়েই গেল, তখন আর বাড়িটা ধরে রেখে কি লাভ? জীবনে বাবা কখনো গরিবদের উপকারেই আসেনি। আর আজকেই যদি সমস্ত শ্রমিকদের বেতন না দিয়ে আমরা চুপচাপ বসে থাকি, তাহলে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওর থেকে বরং আমরাই রাস্তায় নেমে যাই, ওরা অন্তত ভালো থাক। জীবনে বহু অন্যায় গেছে, এইবার না হয় একটু ভালো কাজ করেই সবকিছু ছেড়ে ছুড়ে আমরা ওদের দলেই মিশে যাব। তারপর বাবা আর আমি মিলেই বাসাটা বিক্রি করে দিলাম। সকল শ্রমিকদের সমস্ত পয়সা মিটিয়ে দিলাম। এখন আর কাঁধের উপর কোনো বোঝা নেই, নেই কোনো হারানোর ভয়, আর নেই কোনো আশা। কারণ সব হারিয়ে যখন শূন্য, তখন বুঝতে পারছি ভিতরের কষ্টটা। বাসাটা বিক্রি করার পর বাসা থেকে নেওয়ার আর কিছুই নেই। এরপর আমাদের পথেই ঠাঁই। বলতে গেলে রাস্তার গরিব মানুষের মধ্যে আমরা এখন একজন। বাবা আর আমি ফুটপাতের রাস্তা ধরে হাঁটছি। 2 দিন আগে কোথায় ছিলাম আর আজ কোথায় চলে এসেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেটা যেন আমি বাস্তবে দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়িয়েছে। খুব ক্ষুধার্ত, খাবারের জন্য কারোর কাছে হাত পাততেও লজ্জা লাগছে। কিন্তু পেটের দায় সে তো শুনছে না। যাই হোক, রাতটা না খেয়েই কাটালাম। ফুটপাতের এক কোণে ক্লান্ত হয়ে আমরা বসে আছি।
আমাদের শোয়ার মতো কোনো জায়গাও নেই। ওখানে সারা রাত বসে থাকতে থাকতে কখন যে রাস্তার উপরেই ঘুমিয়েই পড়েছি সেটা আমরা কেউই বলতে পারি না। সকালে ঘুম ভাঙলো কিছু মানুষের চেঁচামেচির শব্দে। উঠে দেখলাম সকাল হয়ে গেছে। বাবাকে ডেকে তুললাম। বাবা আর পারছে না, ক্ষুধার যন্ত্রণা, সকালে ওঠার শক্তিটাই যেন হারিয়ে গেছে। এরপর বাবাকে ওখানে রেখে আমি একটু আশেপাশে কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। যদি কোনো কাজ পাই তাহলে অন্তত খাওয়াটা হবে। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। যে বললাম, ভাই আমার একটা কাজ হবে, কাল সারাদিন কিছু খাইনি, আমাকে একটা কাজ দিন, কাজের বিনিময়ে কিছু খাবার দিলেই হবে। এখানে কাজ টাজ নেই, আর সব ধান্দা বাদ দেন, যান এখান থেকে। ভাই যে কোনো কাজ একটু দিন না, কাজের বিনিময়ে কিছু খাবার দিলেই হবে। সকালবেলা করতে আসে রে সব, যান এখান থেকে, যত সব। অনেকটা অপমান করে বের করে দিল। আজকে অন্তত ফিল করতে পারছি গরিবদের কত অপমান হতে হয়। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর একটা বিশাল বড় একটা ফুল ঘর দেখতে পেলাম। সেখানে যেই বললাম, ভাই আপনাদের এখানে আমার একটা কাজ হবে। কাজের জন্য? কি কাজ করবেন আপনি? যে কোনো কাজ। আসলে কাল সারাদিন আমি কিছুই খাইনি, আমার বৃদ্ধ বাবাটাও না খেয়ে আছে। যে কোনো কাজের বিনিময়ে যদি কিছু টাকা দিতেন। ও আচ্ছা, আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমাদের ম্যাডাম এমন গরিবদের জন্য অনেক কিছু করবে। কাজ করতে হলে ওনার সাথে কথা বলতে হবে। আপাতত আপনি আমার সাথে এই কাজগুলো করুন, তার বিনিময়ে আমি কিছু টাকা দেব। এরপর ম্যাডাম যদি আপনাকে রাখেন তাহলে আপনি তখন কাজ করতে পারবেন। তারপর উনি আমাকে বেশ কিছু কাজ বুঝিয়ে দিলেন। প্রতিদিন অনেক ফুলের অর্ডার আছে। শহরে যত অনুষ্ঠান হয়, গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, সমস্ত অনুষ্ঠানে এখান থেকে ফুলের অর্ডার আসে। উনি আমাকে কিছু কাজ বুঝিয়ে দিলেন। যদিও জীবনে কখনো এসব কাজ করিনি, তারপরেও আজ পেটের দায়ে বাধ্য হয়ে করতে হচ্ছে। কাজ করতে করতে মনে পড়ে গেল বাবার কথা। বাবাকে রেখে এসেছি, উনি অনেক ক্ষুধার্ত। তখন ওনার থেকে আমি অল্প কিছু টাকা নিলাম। বললাম, আপনি আমাকে অন্তত অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করুন, আমার বাবা খুব ক্ষুধার্ত, ওনাকে কিছু খাওয়াতে হবে। তখন উনি আমাকে 50টি টাকা দিলেন। এটাই আমার জন্য অনেক। তখন কিছু রুটি এবং কলা নিয়ে বাবার কাছে যেয়ে বাবাকে খাওয়ালাম এবং আমিও একটু খেলাম। তারপর ভাবলাম বাবাকে এখানে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না, তাই বাবাকে সাথে করে ফুল ঘরে নিয়ে আসলাম। এসে আমি আবার কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তারপর একটা নাম্বার থেকে কল আসলো। এখানকার দায়িত্বে ম্যানেজার, উনি ফোনটা ধরলো। হ্যাঁ ম্যাডাম, আপনি কি আজ আসতে পারবেন না? আমি একটা জরুরি মিটিংয়ের জন্য আসতে পারছি না। ম্যাডাম, একটা লোক আসছিল কাজের জন্য, খুব গরিব, সাথে বৃদ্ধ বাবাও আছে। ওনাকে কি কাজে নিয়ে নেব? ঠিক আছে, নিন। তারপর উনি আমার পাশে এসে বলল, ম্যাডাম আজ আসবে না, তবে আপনাকে বলেছে কাজ করতে। তারপর ওই দিন সারাদিন কাজ করলাম। দিন শেষে কিছু টাকাও পেলাম। থাকার মতো একটা জায়গা নেই, কি করব? সেই ফুটপথে আবার আজ রাতেও থাকতে হলো। পরের দিন আবার যে কাজ শুরু করলাম। এভাবে কয়েকদিন কাজ চলতে থাকে। হঠাৎ করে আমি এখনো এই ফুলঘরের মালিককে দেখিনি। শুনেছি এরকম ফুলঘর নাকি তার ঢাকা শহরে বহু আছে। সে নাকি ফুল ব্যবসায়ীদের ভিতরে নাম্বার 1। সপ্তাহে 1 থেকে 2 দিন এখানে সে আসে। আমি এখনো তাকে দেখিনি। তারপর সেদিন ফুলঘরের মালিক প্রবেশ করতেই সবাই বলে উঠছে,
আমাদের ম্যাডাম এসেছে। ওনাকে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তখনই নিজের মুখটাকে আড়াল করে ফেললাম। এ তো সে যে আমার বাসায় রোজ ফুল দিয়ে যেত, যাকে বাবা একদিন অপমান করেছিল। আজকে ভাগ্য তাকে কোথায় নিয়ে এসেছে। না, এখানে আমার আর কাজ করলে হবে না। আজই আমি এখান থেকে চলে যাব। বাবা একদিন তাকে অপমান করেছিল, হয়তো আমাদেরকে দেখলেও আজ অপমানিত হতে হবে। অন্য কোথাও যে ঠিকই কাজ খুঁজে নেব আরেকটা। তারপর কর্মচারীগুলো ওনাদের ম্যাডামকে দেখে সব এক জায়গায় হয়ে গেল। তারপর ম্যাডাম বলছে, সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ম্যাডাম, সব কিছু ঠিকঠাক চলছে। আপনি যেভাবে আমাদের পাশে আছেন, আমরা সবার থেকে এগিয়ে। আমি সবসময় তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো। তোমরা মন দিয়ে কাজ করবে। ম্যাডাম, আমাদের এখানে নতুন একটা লোক নিয়েছি। লোকটা খুব গরিব, বাবাকে নিয়ে না খেতে পেরে মারা যাচ্ছিল। খুব ভালো করেছে। গরিব এবং অসহায় মানুষদেরকে কখনো কেউ ফিরিয়ে দেবে না। যতটুকু পারো তাই দিয়ে সাহায্য করবে। ঠিক আছে। যাকে কাজ দিয়েছো তাকে তো দেখছি না। ম্যাডাম, ও পাশে কাজ করছে। ঠিক আছে, ওনাকে একটু ডাকুন। আমি কথা সব শুনতে পাচ্ছি দূর থেকেই। আমি এখন তার সামনে কিভাবে যাই কিছুই বুঝতে পারছি না। কয়েকজন এসে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি তখন মুখটা নিচু করে মুখটা ঢাকার চেষ্টা করছি, যাতে উনি আমাকে চিনতে না পারে। ওনার সামনে যেতেই আমাকে দেখে অবাক হয়ে বলল, স্যার, আপনি এখানে কখন এলেন? ম্যাডাম, উনি তো সেই নতুন কাজের লোক। কি বলছো তুমি? চুপ করো। স্যার, আপনি ওদের কথা কিছু মনে করবেন না। আমি তখন বাকরুদ্ধ হয়ে গেছি। আমি কোনো কথাই বলছি না, যেন কথা বলার ভাষা হারিয়ে গেছে। তারপর সবাই চারিদিক থেকে একটু অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে। ম্যাডামের এমন কথা শুনে বাকিরা সবাই ভাবনায় পড়ে গেছে। তারপর ম্যাডাম তার চেয়ারে আমাকে বসার কথা বলছে। স্যার, আপনি এখানে বসুন। তখন পাশ থেকে একজন বলল, ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? উনি তো সেই যাকে আমরা কাজে নিয়েছি। কাজে নিয়েছো মানে? জানো উনি কে? তারপর ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলে, স্যার, এরা কি বলছে এসব? ওরা যা বলেছে ঠিক বলেছে। আমি আপনার এখানে কর্মচারী। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক কথা। একদিন আমার সব ছিল। এই শহরের টপ বিজনেসম্যানের ভিতরে আমরাও ছিলাম। কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস। সব হারিয়ে আজ পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। স্যার, এটা কি অবস্থায় হয়েছে আমি জানি না, তবে আপনাকে এই অবস্থায় দেখে আমি সহ্য করতে পারছি না। না, এখন আমি আপনার কর্মচারী। আপনার এখানে চাইলে আমাকে কাজে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ওই যে আমার বাবা ওপাশে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এখানে কাজ করে যে টাকাটা পাবো, সেটা বাবা আর আমি কিছু খেয়ে নেব। আর এখন ঘুমাচ্ছি ফুটপথে। আজকে এই সবের পিছনে হয়তো আমার বাবার ভুলটা একটু বেশিই ছিল। আপনার এখানে এখন আমাদেরকে কাজে না রাখলেও আমরা জোর করব না। আমার সেদিনের কথা স্পষ্ট মনে আছে। বাবা অপমান করেছিল যখন আপনি ফুল বিক্রি করতে এসেছিলেন। আজ ভাগ্য আপনাকে কোথায় নিয়ে এসেছে। এজন্য দয়া করে আজকে অপমানটা করবেন না। আমরা অন্য কোথাও যেয়ে কাজ খুঁজে নেব। বাবা, বাবা চলো। স্যার, আপনি কোথায় যাবেন? এই সব কিছু তো আপনার করা দান। আপনার কোনো কিছু হারায়নি স্যার। হ্যাঁ, আমার কোনো কিছু হারায়নি। এই পুরো পৃথিবীটাই এখন আমার। উপরের বিশাল আকাশটাই এখন আমার ছাদ, আর নিচের
সমস্ত জমিনই যেন আমার বেড। আমরা আসি, আর পারলে মাফ করে দিবেন। বাবা চলো। স্যার দাঁড়ান, যদি আমার এইসব ছেড়ে চলে যেতে চান তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন। মানেটা স্যার, আজকে আমার যা যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। এটা কি বলছেন আপনি? আমার জন্য আপনার হয়েছে মানে? হ্যাঁ স্যার, আপনার জন্য। আবার সব ছেড়ে চলে যাব রাস্তায় ফুল বিক্রি করতে, যদি এখন আপনি চলে যান। মানে আমি ঠিক বুঝতে পারছি না। স্যার, আপনার মনে আছে আপনি আমাকে খুশি হয়ে 50,000 টাকা দিয়েছিলেন? আমি সেই টাকা দিয়ে একটা ফুলের দোকান নিই। সেখান থেকে আজ আমি এই শহরের সবথেকে বড় ফুল ব্যবসায়ী। আর সবই সম্ভব হয়েছে স্যার আপনার জন্য, আপনার জন্য। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু আপনি তো সেই টাকাগুলো আমার থেকে ফ্রিতে নেননি। আপনি কিন্তু আমাকে ফুল দিয়ে শোধ করে দিয়েছিলেন। এজন্য ওই টাকার দাবিদার আমি কখনো হতে চাই না, আর সেই দাবি নিয়েও আমি আপনার সামনে এসে দাঁড়াতে পারি না। না স্যার, আপনাকে দাবি নিয়ে দাঁড়াতে হবে না। এটা আপনার দেওয়ার অনেক বড় দান। সেদিন টাকা না পেলে হয়তো আমার এত কিছু করা সম্ভব হতো না স্যার। তারপরেও আমি তো এখানে থাকতে পারি না। স্যার প্লিজ আমার এই অনুরোধটা রাখুন, আপনি যাবেন না। আমি আর তার অনুরোধ ফেলতে পারলাম না। আজকে একজনকে একটু হলেও উপকার করেছিলাম বলে সে আজ আমাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। তারপর সেদিন আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেল। শুধু শুধু তার বাড়িতে বসে না থেকে আমিও তাকে কিছু বিজনেসের পরামর্শ দিই। এরপর হঠাৎ করে আস্তে আস্তে আরো উন্নতিও শুরু হতে থাকে। তারপরে নিজের কাছে প্রশ্ন জাগলো, সমাজ কি বলবে? এভাবে তার বাড়িতে আমাদের থাকা চলে না। তারপরে আস্তে আস্তে মেয়েটার সাথে আমার সম্পর্কটা দৃঢ় হতে থাকে। আমার দুজনের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়। তারপর সেদিন যা ঘটলো। স্যার, আমি আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। যদি কিছু মনে না করেন তাহলে বলি। না না, মনে করার কি আছে? স্যার, আপনাকে আপনাকে আমার খুব। কি? না স্যার, কিছু না। বুঝতে পেরেছি, ভীষণ লজ্জা পেয়েছে। তার পরের দিন আমি যে বললাম, শোনো। স্যার বলুন। তুমি কালকে যেটা বলতে চেয়েছিলে আজকে আমি সেটা বলে দিচ্ছি। কি স্যার? আমাকে ভালো লাগে? আমাকে কি ভালোবাসো? লজ্জায় তখন মুখ লুকাচ্ছে। তারপরে মুখটা ঘুরিয়ে বলল, হ্যাঁ স্যার, বাসি। কিন্তু আমি তো গরিব, আমার তো কিছুই নেই। এটা দেখো, আমায় ভালোবাসবে? আপনার যা আছে এই পৃথিবীতে আর কারোর ভিতরে সেটা নেই। যেমন কি আছে আমার ভিতরে যে এই পৃথিবী কারোর ভিতরে নেই? আপনার একটা সুন্দর মন আছে। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে? বোঝা যায় স্যার। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে বুঝতে পেরেছিলাম আপনার মনটা কত সুন্দর। তাই? আর আজকে কি চিনলে? প্রথম দিনের মানুষ আর আজকের মানুষ তো এক না। সেদিন আমার অনেক কিছু ছিল, আজকে তো আমার কিছুই নেই। আপনার সব আছে, আপনি যদি আপত্তি না করেন। তাহলে আমি আপনার সুন্দর মনটাকে দখল করতে চাই। আমার যদি সুন্দর মনটা তোমার হয়ে যায় তাহলে তো আমার থাকবে না কিছুই। আর এইটা কিন্তু দখল করলে হবে না। সরি, আপনি কি রাজি আছেন? সব কথা কি মুখে বলা যায়? আমারও তো লজ্জা লাগে। আই লাভ ইউ। লাভ ইউ টু। এভাবে আমাদের ভালোবাসা সৃষ্টি হয়। তারপর আমরা বিয়ে করে নিই। এখন বিজনেসটা দুজন মিলেই সামলাই এবং খুব ভালো আমাদের ব্যবসাটা চলতে থাকে। এবং গরিব অসহায় মানুষের জন্য আমরা একটা ফাউন্ডেশন করেছি, যেখানে গরিবদের অনেক উপকারে কাজ করে থাকি। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং এমন আরও ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ধন্যবাদ।